হ্যালো সবাইকে, আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে অনেক অনেক স্বাগত। আধুনিক যুগে আমাদের সম্পর্ক বা ডেটিংয়ের ধরন খেয়াল করলে দেখবেন এটা যেন অনেকটা বাজারের মতো হয়ে গেছে। মানে আমরা প্রতিনিয়ত হিসাব করছি আমি কি দিলাম আর বিনিময়ে ঠিক কি পেলাম। কিন্তু এর ঠিক উল্টো দিকে বিখ্যাত লেখক ফিওদর দস্তোয়েভস্কি এক সম্পূর্ণ ভিন্ন দর্শন তুলে ধরেছেন, এক নিঃস্বার্থ একেবারে বাধাহীন ভালোবাসার দর্শন। আজ আমরা দেখব কিভাবে এই লেনদেনমূলক মানসিকতা আমাদের সম্পর্কের ১২টা বাজাচ্ছে আর কিভাবে দোস্তায়েভস্কির দর্শন আমাদের অনেক বেশি গভীর আর অর্থপূর্ণ কানেকশন তৈরি করতে সাহায্য করতে পারে। ঠিক আছে, চলুন দেখে নেই আজ আমরা কিভাবে এগোব। প্রথমেই আমরা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাসে বন্ধুত্বের বিষয়টা দেখব। এরপর আধুনিক ভালোবাসার বাজার, লেনদেনমূলক ভালোবাসার ফাঁদ, সক্রিয় ভালোবাসার শক্তি এবং সবশেষে নিজেকে না হারিয়ে কিভাবে নিরাপদ ভালোবাসার চর্চা করা যায় তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে বন্ধুত্ব। সাহিত্যের একটা মাস্টারপিস দিয়ে আমাদের এই বিশ্লেষণ শুরু হচ্ছে। দোস্তোয়েভস্কির এই ক্লাসিক থ্রিলারটা কিন্তু শুধু একটা অপরাধের গল্প নয়, মানুষের সাথে মানুষের সত্যিকারের কানেকশন বোঝার জন্য এটা এক দারুণ ব্লুপ্রিন্ট। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন সামনে চলে আসে। প্রকৃত বন্ধুত্বে কি আসলেই সমপরিমাণ মূল্যের আদান-প্রদান থাকাটা জরুরি? আমাদের বর্তমান কালচার তো শেখায় যে কোনো সম্পর্ককে একদম নিখুঁত দাড়িপাল্লার মতো হতে হবে। মানে এক পক্ষ যতটুকু দেবে অন্য পক্ষকেও ঠিক ততটুকুই দিতে হবে। কিন্তু এই ফর্মুলা মেনে চললে কি আসলেই সম্পর্কের আসল আনন্দটা পাওয়া যায়? ব্যাপারটা বোঝার জন্য উপন্যাসের প্রধান চরিত্র রাস্কলনিকোভের কথাই ধরা যাক। সে রীতিমতো অস্থির আর মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত একটা চরিত্র। নিজেকে হিরো প্রমাণ করার একটা অদ্ভুত আর ভয়ঙ্কর চিন্তা থেকে সে একজন মহাজনকে খুন করে বসে। তার যুক্তি ছিল সেই সম্পদ সে গরিবদের মাঝে বিলিয়ে দেবে। কিন্তু এই ভয়াবহ কাজটার পর তার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। চরম অপরাধবোধ আর প্যারানোয়ায় ভুগে সে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয়। আর ঠিক এই চরম অস্থিতিশীল অবস্থাটাই দারুণভাবে তুলে ধরে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু রাজুমিখিনের নিঃস্বার্থ বন্ধুত্বের বিষয়টা। রাজুমিখিন খুব ভালো করেই জানত যে রাস্কলনিকভ কতটা ডেসপারেট আর আত্মঘাতী স্বভাবের। তারপরও সে কি করল? সে রাস্কলনিকভকে চাকরির প্রস্তাব দিল, অসুস্থ অবস্থায় তার সেবা করল, তাকে একা থাকতে না দিয়ে অন্যদের সাথে মেশানোর চেষ্টা করল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রাজুমিখিনের এই অসাধারণ যত্ন বা কেয়ারিংয়ের পেছনে কোনো রকম লেনদেনের হিসাব ছিল না। সে বিনিময়ে শূন্য, হ্যাঁ একেবারে শূন্য সুবিধা আশা করেছিল। সম্পূর্ণ নিজের স্বাধীন ইচ্ছা থেকেই সে এই অবিচল যত্ন নিয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, আধুনিক ভালোবাসার বাজার। একটু ভেবে দেখলে অবাক লাগে বর্তমান সময়ের সাথে এই ধরনের বন্ধুত্বের কতটা সংঘাত রয়েছে। আজকের দিনের রাজুমিখিনের মতো কেউ যদি এমনটা করত, মানুষ নির্ঘাত তাকে বলতো যে সে নিজের সাথে অন্যায় করছে। সবাই বলতো সম্পর্কটা তার জন্য টক্সিক এবং এই একতরফা সম্পর্ক থেকে তার এক্ষুনি সরে আসা উচিত। কারণ এখন আমরা সম্পর্ককেও মাপি লাভ ক্ষতির পাল্লায়। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে রয়েছে একেবারে নিঃস্বার্থ ভালোবাসা যা স্বাধীন ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে শুধু যত্ন নেওয়াটাই আসল, যার কোনো সীমা নেই। আর অন্যদিকে রয়েছে আজকের ভালোবাসার বাজার, যেখানে সম্পর্ককে লাভ ক্ষতির মানদণ্ডে অপটিমাইজ করা হয়। মানে মানুষকে অনেকটা পণ্যের মতো মূল্যায়ন করা হয়, যেন একে অপরের প্রয়োজন মেটানোর এক একটা টুল। আধুনিক সমাজে নিজেদের নিরাপত্তা আর নিশ্চয়তার দোহাই দিয়ে আমরা এই লেনদেন ভিত্তিক চিন্তাধারাকে একদম স্বাভাবিক বলে মেনে নিয়েছি। তো আমাদের তৃতীয় পর্ব হল লেনদেনমূলক ভালোবাসার ফাঁদ। যখন কোনো সম্পর্ককে আসলেই একটা ব্যবসায়িক লেনদেনের মতো চালানো হয়, তখন ঠিক কি ঘটে? চলুন সম্পর্কের এই ক্ষতিকর দিকগুলো একটু খুঁটিয়ে দেখি। যখন সম্পর্কের লেনদেনটাই মুখ্য হয়ে দাঁড়ায়, তখন মূলত 4টা অস্বাস্থ্যকর ডাইনামিক্স তৈরি হয়। 1. হিসাব মেলানো। 2. সম্পর্কে নিরাপত্তাহীনতা। 3. বাধ্যবাধকতা। এবং 4. ছোটখাটো কাজকে অবমূল্যায়ন করা। চলুন একে একে ভাঙা জায়গাগুলোকে। প্রথমেই আসে হিসাব মেলানো বা স্কেল ম্যাচিং। এটা হচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে কেউ কেবল তখনই অন্যের জন্য কিছু করে যখন সে গ্যারান্টি পায় যে অন্য মানুষটিও ঠিক একই মাত্রায় তার জন্য কিছু করবে। এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভালোবাসার সবচেয়ে বড় শত্রু। এই প্রসঙ্গে দ্য নোটবুক সিনেমার নোয়া চরিত্রের কথা মনে পড়ে যায়। বছরের পর বছর সে কোনো প্রতিদান ছাড়াই নিঃস্বার্থভাবে অ্যালিকে ভালোবেসে গেছে। আধুনিক এই হিসাব মেলানোর পলিসির একদম সম্পূর্ণ বিপরীত একটা চিত্র। এরপরের পরিণতিটা আরও ভয়ঙ্কর, নিরাপত্তাহীনতা। বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর জন গটম্যানের গবেষণার সাথে এটা সরাসরি যুক্ত। যখন কেউ সারাক্ষণ হিসাব করতে থাকে যে সঙ্গী তাকে কতটা ভ্যালু দিচ্ছে, তখন সম্পর্কে গভীর ইনসিকিউরিটির জন্ম নেয়।
আর এই নিরাপত্তাহীনতা থেকে শুরু হয় সমালোচনা, আত্মরক্ষামূলক আচরণ বা ডিফেন্সিভনেস এবং অবজ্ঞা। ড. গটম্যানের মতে এই 3টা বিষয় হল ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের সবচেয়ে নিখুঁত ভবিষ্যৎবাণী করার সূচক। ভাবা যায়। আর বাধ্যবাধকতা কিভাবে স্বতঃস্ফূর্ত যত্নকে নষ্ট করে তা ভাবলেও অবাক হতে হয়। ভালোবাসাকে যখন লেনদেন ভাবা হয় তখন যত্ন নেয়াটা মনে হয় এক ধরনের ডিউটি, অনেকটা দায়সারাভাবে একটা গিফট কার্ড ধরিয়ে দেওয়ার মতো। কিন্তু যত্ন যখন স্বতঃস্ফূর্ত হয় তখন এর পেছনে থাকে গভীর চিন্তা আর সর্বোচ্চ চেষ্টা। লেনদেনের মানসিকতা সম্পর্কের সুন্দর ছোটখাটো বিষয়গুলোকে বেয়ার মিনিমাম বা ন্যূনতম কাজ বলে একেবারে মূল্যহীন করে দেয়। তো এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমাদের চতুর্থ পর্বে আমরা জানব সক্রিয় ভালোবাসার শক্তি সম্পর্কে। দোস্তায়েভস্কির আরেকটি মাস্টারপিস থেকে আমরা একটা চমৎকার সমাধান খুঁজে পাই, যা এই ভালোবাসার বাজারের দারুণ এক বিকল্প হতে পারে। দ্য ব্রাদার্স কারামাজভ থেকে নেয়া এই অসাধারণ কোটেশনটা খেয়াল করুন। সক্রিয় ভালোবাসা হল শ্রম ও দৃঢ়তা, এবং কারো কারোর জন্য এটি হয়তো একটি সম্পূর্ণ বিজ্ঞান। কথাটা ভীষণ পাওয়ারফুল, তাই না? সত্যিকারের কানেকশন তৈরি করতে হলে আমরা কি পাচ্ছি সেটার উপর ফোকাস না করে আমাদের ভালোবাসার শ্রম এবং দৃঢ়তার উপর বিশ্বাস রাখতে হবে। ভালোবাসা আসলে কোনো রূপকথার স্বপ্ন নয়, এটি এক নিরলস প্রচেষ্টা। এবার আমরা আসি আমাদের শেষ পর্বে, নিজেকে না হারিয়ে নিরাপদ ভালোবাসা। এখানেই সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্নটা মাথায় আসে। নিজেকে অন্যের জন্য বিলিয়ে না দিয়ে বা একটা অসহায় পিপল প্লিজার না হয়েও কি নিঃস্বার্থ বা সক্রিয় ভালোবাসা চর্চা করা সম্ভব? এর সোজাসাপটা উত্তর হল অবশ্যই সম্ভব। দোস্তোয়েভস্কির দ্য ইডিয়ট উপন্যাসের প্রিন্স মিশকিন চরিত্রটা এর পারফেক্ট একটা উদাহরণ। সুইস শিশুদের সরলতার আদলে গড়া এই চরিত্রটিকে যখন সবার সামনে অপমান করে চড় মারা হয়, তখন সমাজের নিয়ম অনুযায়ী তো তার ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধে জড়ানোর কথা, তাই না? কিন্তু সে তা না করে উল্টো আক্রমণকারীর প্রতি দারুণ সমবেদনা দেখায়। সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রেখেই পরিস্থিতির অসামঞ্জস্যতাটা মেনে নেয়। তার মানে আসল পয়েন্টটা হলো এই 4টা নীতি, যা একজন মানুষকে পুরোপুরি নিরাপদ রেখেও নিঃস্বার্থ ভালোবাসার সুযোগ করে দেয়। প্রথমত, কোনো রাগ বা ঘৃণা ছাড়াই সমবেদনার সাথে সম্পর্কের অসামঞ্জস্যতা বা ইনকম্প্যাটেবিলিটি চিহ্নিত করা। দ্বিতীয়ত, নিজের আত্মমর্যাদাকে শুধু সবার কাছে ভালো মানুষ সাজার সাথে গুলিয়ে না ফেলা। তৃতীয়ত, নিজের অনুভূতি বা মতামত প্রকাশে নিজেকে কখনো আটকে না রাখা। আর শেষ পয়েন্টটা হলো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা বা তাতে যত্ন চালিয়ে যাওয়ার যে স্বাধীন ইচ্ছা, সেটা সবসময় দৃঢ়ভাবে মনে রাখা। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে সবার জন্য একটা চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। যদি বিনিময়ে কিছুই না পেতাম, তবুও কি আমি এই কাজটি করতাম? এটা এমন একটা গভীর প্রশ্ন যা আমাদের সম্পর্কের পেছনের আসল উদ্দেশ্যগুলো যাচাই করতে বাধ্য করে। আমরা কি আসলেই ভালোবেসে কিছু করছি, নাকি শুধুই একটা মানসিক লেনদেনের প্রত্যাশায় আটকে আছি? ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখবেন। কে জানে, হয়তো এটাই আমাদের সত্যিকারের অর্থপূর্ণ সম্পর্কের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।